হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 12 এর বায়োলজিক্যাল সায়েন্স এবং টেস্ট পেপার। কারণ টেস্ট পেপার তোমাদের পেয়ে গেছো অলরেডি, এবং অলরেডি আই থিঙ্ক তোমরা অনেকেই হচ্ছে অনেকগুলো পেজ সলভ করে নিয়েছো। যদি হচ্ছে এটা সলভ না করে থাকো তাহলে আমার সাথে কন্টিনিউ করো, আর যদি তোমাদের সলভ করা হয়ে গিয়েও থাকে তাহলে তোমরা একবার রিচেকিং করে নিতে পারো যে তোমাদের যে অ্যান্সারগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি হচ্ছে ক্লাসগুলো করে তোমাদের ভালো লাগে, যদি মনে করো হচ্ছে ইনফরমেটিভ মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ব্যাচমেটদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও তোমরা তোমাদের যদি কোনো ডাউট থাকে, মানে এই চ্যাপ্টারের বাইরে বা এই যে টপিকটা আছে আজকের যে কোয়েশ্চেনগুলো পাচ্ছি এর বাইরে, সেগুলো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের যে বায়োলজির গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো, যেটা শুধুমাত্র ডেডিকেটেড ফর বায়োলজিক্যাল স্টুডেন্ট, এবং সেই কারণে সেখানে তোমরা জয়েন করে তোমাদের যে কোনো ডাউট জানাতে পারো। অথবা মাঝে মাঝে এখানে আমরা বায়োলজি রিলেটেড বিভিন্ন ধরনের এমসিকিউ এগুলো প্রোভাইড করি, সেগুলো তোমরা হচ্ছে অ্যাটেন্ড করতে পারো সেই গ্রুপ থেকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো একদম প্রথমে কি দেওয়া আছে, 16টি নয়, 16টি বীজ উৎপাদন করতে কতগুলি মিওসিস প্রয়োজন। এই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু একটু তোমাদের ভাবতে হবে। দেখো 16টি বীজ উৎপাদন করতে, বীজের জন্য নর্মালি আমাদের কি দরকার, ডিম্বক। কিন্তু খেয়াল করবে বীজ কি শুধু ডিম্বক উৎপাদন মানে ডিম্বক পেলেই কি হয়ে যাবে? কারণ ডিম্বক ধরে নাও তোমার ডিম্বাণু, আমরা যদি বলি ডিম্বাণু বেসিক্যালি 16টি বীজ উৎপাদনের জন্য 1600 বার বেসিক্যালি মিওসিস প্রয়োজন। কিন্তু খেয়াল করবে আমাদের যখন বীজের কথা বলা হচ্ছে তখন নিষেক ঘটা প্রয়োজন, আর নিষেকের জন্য আমাদের দরকার পুংরেণু। তাহলে ডিম্বাণু তো 16টা হচ্ছে 16 বার মিওসিস ঘটলে হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে শুক্রাণুর জন্য নর্মালি আমাদের একবার হচ্ছে নিষেকে মানে 4টে করে শুক্রাণু পাওয়া যায়। তার মানে 1600টা মানে 1600 বার বা 1600টি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য মোট কতগুলো হচ্ছে মানে তোমার ইয়ের প্রয়োজন হবে, শুক্রাণুর 400। কারণ 4 দিয়ে আমরা ভাগ করতে পারি, কারণ একটা কোষ থেকে বা একটা হচ্ছে মাতৃকোষ থেকে আমাদের 4টে শুক্রাণু গঠন হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যেহেতু 4টি শুক্রাণু গঠন হচ্ছে, তাহলে 4 দিয়ে 1600কে ভাগ করলে আমাদের 400টি এখানে কিন্তু শুক্রাণু দরকার হবে 1600টি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তাহলে মিওসিস কবার হবে, এদিকে হচ্ছে 1600 বার প্লাস ওদিকে হচ্ছে 400 বার, তাহলে এখানে টোটাল অ্যান্সার কত হচ্ছে 2000 বার। ঠিক আছে, বা 2000 বার মিওসিসের প্রয়োজন হবে। এবার বলেছে দেখো এর মধ্যে কোন উদ্ভিদটি সহবাসী এবং একই উদ্ভিদে গেইটোনোগামী এবং জেনোগামী উভয়ই সম্ভব। আচ্ছা, তোমরা গেইটোনোগামী আই থিঙ্ক তোমরা জানো। গেইটোনোগামী মানে কি, একই উদ্ভিদের ফুল যদি মানে ওই উদ্ভিদেরই অপর একটি ফুলের সাথে নিষেক ঘটায় তাকে আমরা গেইটোনোগামী বলি। ওকে, জেনোগামীটা কি, দুটো আলাদা হচ্ছে উদ্ভিদ, মানে এখানে একটা উদ্ভিদ আছে এখানে একটা উদ্ভিদ আছে, এর ফুলের সাথে এর ফুলের যদি নিষেক ঘটে তখন এটাকে আমরা বলি জেনোগামী। জেনো মিন্স কি, আননোন। তো আননোন হচ্ছে গ্যামেটের সাথে মিলন, এটাকেই বলা হয় জেনোগামী। তো দেখো এখানে অপশন কি আছে, পেঁপে, খেজুর, ভুট্টা, পালং। তো এক্ষেত্রে দেখো ভুট্টার মধ্যেই একমাত্র আমাদের এই ধরনের ফুল দেখা যায়, মানে উভলিঙ্গ ফুল দেখা যায়। কারণ ভুট্টা যত একবীজপত্রী আছে তাদের ম্যাক্সিমাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উভলিঙ্গ ফুল দেখা যায়। ঠিক আছে, এক একটা উদ্ভিদে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভুট্টা আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, ভুল জোটটি শনাক্ত করো। কি আছে ভুল জোটটি, প্রথমে বলেছে অ্যানিমোফিলি, বায়ুপরাগী, একদম বায়ুপরাগী যেসব ফুল তাদেরকে অ্যানিমোফিলি বলা হয়। তারপরে হাইড্রোফিলি, বাদুর বলেছে না, বাদুর হলে এটা আমাদের কি হয়ে যেত, সরি এটা হয়ে যেত আমাদের এন্টোমোফিলি, না সরি এন্টোমো না, এটা হতো কাইরোপটেরোফিলি। ঠিক আছে, সেক্ষেত্রে হাইড্রোফিলি মানে কি, হাইড্রোফিলি মানে জলের দ্বারা পরাগ মিলন ঘটে, সেক্ষেত্রে এটা আমাদের ভুল জোট। বাকিগুলো একবার দেখে নেওয়া যাক, অর্নিথোফিলি পক্ষী দ্বারা ঠিক আছে, এন্টোমোফিলি পতঙ্গ দ্বারা, এটাও ঠিক আছে। ওকে, সেক্ষেত্রে অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে ডিম্বক রন্ধ্র থেকে শুরু করে ডিম্বক মূল পর্যন্ত একটি নিষিক্ত ভ্রূণস্থলীর বিভিন্ন অংশগুলিকে ক্রমানুসারে সাজাও। রন্ধ্র থেকে ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র খেয়াল করবে, আই থিঙ্ক তোমাদের গঠন মনে আছে ডিম্বকের। এক্ষেত্রে আমাদের জাস্ট একটা শর্টে আমি গঠন তোমাদের দেখাচ্ছি, উপরের দিকটা ডিম্বক রন্ধ্র থাকে এবং নিচের দিকটা আমাদের ডিম্বক মূল থাকে, তাই তো। এখানে নিচে যেটাকে আমরা চালাজা বলি, এবং তারপরে ডিম্বক নাভির সাথে পুরো যে অংশ এটা ফলের সাথে যুক্ত থাকে। তো এখানে দেখো আমরা ডিম্বক মূল বলতে চালাজা, এটা মাথায় রাখবো। তাহলে ডিম্বক রন্ধ্রের উপর দিক থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে এর মধ্যে যে ভ্রূণটা থাকে তার মধ্যে যে কোষগুলো থাকে আই থিঙ্ক তোমাদের মনে আছে, সহকারী কোষ থাকে, ডিম্বাণু থাকে, তারপরে মাঝখানের দিকে আমাদের প্রতিপাদ কোষ সমষ্টি থাকে, এবং নিচে মাঝখানে আমাদের নির্ণীত নিউক্লিয়াস, তারপর নিচের দিকে থাকে আমাদের প্রতিপাদ কোষ সমষ্টি। ঠিক আছে, এটা তোমরা জানো। এবার দেখো আমরা একটু খেয়াল করি এদিকে যে কি কি দেওয়া আছে অপশনে। কারণ এখানে কি বলেছে যে তোমার ডিম্বক রন্ধ্র থেকে ডিম্বক মূল পর্যন্ত নিষিক্ত ভ্রূণস্থলীর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে। তাহলে ভ্রূণস্থলী আমরা বুঝতে পেরে গেছি, তাহলে এর অংশগুলো দেখাতে হবে। প্রথমেই জাইগোট বলেছে, তো না একদম প্রথমে জাইগোট হয় না, কারণ প্রথমে আমাদের সহকারী কোষ থাকে। ঠিক আছে, তাহলে বিতে চলে আসো, এটা প্রতিপাদ কোষ সমষ্টি বলেছে, এটাও হবে না। সি বিনষ্ট প্রায় সহকারী কোষ, একদম এটা হতে পারে। তারপরে জাইগোট, তারপরে প্রাথমিক শস্য কোষ, তারপরে প্রাথমিক শস্য নিউক্লিয়াস, এটা একটু উল্টে দিয়েছে, কারণ আগে নিউক্লিয়াস থেকে তারপরে সেখান থেকে কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে ডিটা দেখা যাক, ডিটা বলেছে বিনষ্টকারী সহকারী কোষ, জাইগোট, প্রাথমিক শস্য নিউক্লিয়াস, প্রাথমিক শস্য কোষ এবং বিনষ্ট প্রায় প্রতিপাদ কোষ সমষ্টি, কারণ একদম নিচে দিয়ে কি প্রতিপাদ কোষ সমষ্টি থাকে। এক্ষেত্রে আমাদের কিন্তু অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা 5 নম্বর। বলেছে প্রসবের সংকেত বা উদ্দীপনা
স্ত্রীদেহের কোথা হতে উৎপন্ন হয়, যে কোথা থেকে উৎপন্ন হয়, কি বলেছে অপশনগুলো দেখো, বলেছে পরিণত ভ্রূণ থেকে, আচ্ছা প্লাসেন্টা এবং পরিণত ভ্রূণ উভয় থেকে, প্লাসেন্টা ও অমরা থেকে, আর মাতৃ পিটুইটারি থেকে নিঃসৃত অক্সিটোসিন থেকে। তো বেসিক্যালি এটা আমাদের অপশন ডি হবে, মাতৃ পিটুইটারি থেকে নিঃসৃত যে অক্সিটোসিন, এটাই কিন্তু যে পরবর্তী কাজ সেগুলো সব করে। ঠিক আছে, নেক্সট চলে আসো, মানব স্ত্রী দেহের জনন চক্রটি ক্রমানুযায়ী সাজাও। মানব স্ত্রী দেহের যে জনন চক্র সেটাকে পরপর সাজাতে হবে। কি বলেছে, এফএসএইচ ক্ষরণ, অভিউলেশন, কর্পাস লিউটিয়াম বা লুটিয়াম দিয়েছে এখানে, লিউটিয়াম হতো, লিউটিয়াম গঠন মানে যেটাকে আমরা প্রীতগ্রন্থি বলি বা পিতগ্রন্থি বলা হয়, ডিম্ব থলির বৃদ্ধি এবং উজেনেসিস, এবং তারপর রয়েছে এলএইচ এর আকস্মিক বৃদ্ধি। তাহলে এগুলোকে আমাদের সাজাতে হবে। একদম প্রথমে কি হয় তোমাদের মনে রাখতে হবে, একদম প্রথমে কিন্তু এফএসএইচ ক্ষরণ হয়, যেখান থেকে আমাদের ডিম্ব থলির যে বৃদ্ধি এটা ঘটে, এবং তার সাথে সাথে আমাদের উজেনেসিস মানে এর মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। ওকে, তো এখানে আমাদের এটা ঘটছে, তাহলে একের পরে 4। তারপরে আসছে আমাদের এলএইচ এর ক্ষরণ হঠাৎ বৃদ্ধি পায় যখন অভিউলেশন ঘটে, মানে ডিম্বাণু নিঃসরণ ঘটে। তাহলে এখানে 1, 4, 5, তারপরে 2, তার লাস্টে আসবে আমাদের কর্পাস লিউটিয়াম, কারণ ডিম্বাণু যেটা এটা নিঃসরণ বা বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমাদের কর্পাস লিউটিয়াম গঠন হয়। তাই 3 সব থেকে শেষে, কোনটায় 3 সব থেকে শেষে আছে দেখো, এখানে একমাত্র আমাদের বি তে 3 সব থেকে শেষে আছে, অপশন বি তাহলে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলে আসো, স্পারমাটোজেনেসিস এর ধাপগুলিকে ক্রমানুযায়ী সাজাও। স্পারমাটোজেনেসিস এর যে ধাপ কি কি দেওয়া আছে দেখো, স্পারমাটোজোয়া, স্পারমাটোগোনিয়া, প্রাথমিক স্পারমাটোসাইট, গৌণ স্পারমাটোসাইট আর স্পারমাটিড। দেখো একদম প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্পারমাটোসাইট। ঠিক আছে, প্রাথমিক স্পারমাটোসাইট, এখান থেকে তৈরি হয় আমাদের স্পারমাটো গৌণ স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট থেকে স্পারমাটোগোনিয়া বলেছে। আচ্ছা একদম প্রথমে কিন্তু স্পারমাটোগোনিয়া থেকে, ঠিক আছে, প্রাথমিক স্পারমাটোসাইট অ্যাকচুয়ালি আসে স্পারমাটোগোনিয়া থেকে। তাহলে এক্ষেত্রে 2 আগে হবে। ঠিক আছে, আচ্ছা নিচে অপশন গুলো আমাদের কি আছে, 2 কোনটা কোনটা আগে আছে, 1, 2, এই দুটো মানে বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে, দেখা যাক। তারপরে তাহলে 2, তারপরে 3, তারপরে 4 এবং তারপরে 5 মানে স্পারমাটিড, তারপরে লাস্টে, কারণ স্পারমাটোজোয়া মানে পরিণত, তাহলে এটা লাস্টে 1 হবে, তাই 2 থেকে 5 অবধি পরপর হয়ে যাবে। কোনটা আছে দেখা যাক, 2 থেকে 5, 2, 3, 4, 5, হ্যাঁ 1, এটা অপশন সি তাহলে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, দেখো এইচসিজি, এইচপিএল এবং রিল্যাক্সিন এই তিনটি হরমোন কমন, আচ্ছা এখানে কখন হতো, যে কখন তৈরি হয়, এইচসিজি, এইচপিএল এবং রিল্যাক্সিন তিনটে কখন তৈরি হয়, বলেছে পিউবার্টির সময়, একদমই নয়, রজচক্র চলাকালীন, আচ্ছা এখানে একটা মিস হয়ে গেছে, গর্ভকালীন সময়, রজচক্র চলাকালীন, মেনোপজের সময়। তো এই ক্ষেত্রে আমাদের গর্ভকালীন সময়, বিশেষ করে এখানে এইচসিজি দেখেই তোমাদের বুঝতে হবে, হিউম্যান কোরিওনিক গোনাড্রোট্রফিন। ঠিক আছে, এটা এইচপিএল, এটা হচ্ছে আমাদের হিউম্যান প্রোল্যাকটিন। ঠিক আছে, এরকম হবে, আর রিল্যাক্সিন, তিনটেই আমাদের গর্ভকালীন সময় কিন্তু এটা নিঃসরণ ঘটে। ঠিক আছে, নেক্সট চলে আসো, বলেছে নেবেন কার্ভ কিসের অংশ। তো বেসিক্যালি নেবেন কার্ভ এই টার্মটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, বাট খেয়াল করবে নেবেন কার্ভ হচ্ছে এটা আমাদের যে তোমার ভ্রূণস্থলী। ঠিক আছে, খেয়াল করবে, মানে সরি ভ্রূণস্থলী বললে ভুল হবে, শুক্রাণু, শুক্রাণুর একটা পার্ট এটা হচ্ছে, মানে তোমার মানুষের ক্ষেত্রে দেখা যায় না, মানুষের শুক্রাণুতে এরকম কিছু থাকে না, যে কারণে তোমরা পড়োনি হয়তো এটা বইতে, বাট এটা তোমার ইনসেক্ট বা পোকামাকড় যারা আছে তাদের শুক্রাণুতে কিন্তু এরকম একটা অংশ থাকে যেটাকে নেবেন কার্ভ বলা হয়। তো এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এটা ডিম্বাণু, ডিম্বথলি বা ভ্রূণ এদের কারোর সাথেই সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, নেক্সট চলে আসো, 16 থেকে 32 কোষের ভ্রূণকে কি বলা হয়। তো 16 থেকে 32 কোষের ভ্রূণকে আমরা মরুলা বলি। ঠিক আছে, কারণ এটা কোষ থাকে, পরবর্তীকালে আমাদের যখন ব্লাস্টুলা বা হচ্ছে গ্যাস্ট্রুলা হয়ে যায়, এটা কিন্তু আলটিমেটলি একটা ফাঁপা অংশে পরিণত হয়। ঠিক আছে, বাট এখানে ভ্রূণের যে কোষ 16 থেকে 32 সেগুলো মরুলাতেই দেখা যায়। ওকে, নেক্সট চলে আসো, আমাদের বলেছে নিম্নলিখিত বিভিন্ন প্রকার এআরটি এবং তাদের পদ্ধতি দেওয়া আছে। তো এআরটি এটা হচ্ছে আমাদের একটা মেডিকেল টার্ম, আই থিঙ্ক তোমরা জানো, আগে কতগুলো ক্লাসও আমরা করেছিলাম এটা। তো এআরটি এর মধ্যে এখানে কি কি দেওয়া আছে দেখো, বলেছে আইভিএফ, আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা হচ্ছে আমাদের মানে স্ত্রী জনন নালীর বাইরে গিয়ে গ্যামেটের মিলন ঘটানো হয়, বাট এটা হচ্ছে দেখো বলেছে এর মধ্যেই মিলন ঘটানো হয়। আই থিঙ্ক এটা ঠিক নয়, একবার আমরা দেখি কি বলেছে, কতগুলি সঠিক পদ্ধতি তা বর্ণিত আছে। আচ্ছা কতগুলো সঠিকের মধ্যে সেটা দেখতে হচ্ছে। ঠিক আছে, ওকে, জেডআইএফটি মানে হচ্ছে জাইগোটকে ট্রান্সফার করা হয়, আর জিআইএফটি মানে হচ্ছে গ্যামেটকে ট্রান্সফার করা হয়। তো এখানে এটা বলেছে ব্লাস্টোমিয়ার ভ্রূণযুক্ত জাইগোট জরায়িত প্রতিস্থাপন, ঠিক আছে, এটা বলেছে গ্যামেটগুলিকে জরায়িত প্রতিস্থাপন, ঠিক আছে এটা। আর এটা বলেছে আইইউটি জাইগোট বা 8টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার, 8টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এটাও হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে কটা ঠিক আছে, এখানে 3টে আছে, তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসো, বলেছে ভারতবর্ষে অ্যামনিওসেন্টোসিস পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত কারণ, কি কারণে এটা অ্যামনিওসেন্টোসিস পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত। আচ্ছা অ্যামনিওসেন্টোসিস আই থিঙ্ক তোমরা জানো যে এটা একটা প্রসেস যার থ্রুতে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড যেটা সেটাকে হচ্ছে পরীক্ষা করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যেতে পারে, এবং তার সাথে সাথে ভ্রূণের কোনো জিনগত ত্রুটি থাকলে সেগুলোকেও ধরা যায়। ঠিক আছে, তো এখানে দেখো এটা অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা বেআইনি ভাবে আছে, অপশনগুলো পড়ো। একটি হচ্ছে, এটি খুবই ব্যয় সাপেক্ষ, একদম এটা ব্যয় সাপেক্ষ খুব একটা নয়, তবে আছে ব্যয় সাপেক্ষ।
এটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা নির্ধারণ করতে পারে একদম। এটি একটি শল্য চিকিৎসার জন্য আচ্ছা, এটি একটি জটিল শল্য চিকিৎসা পদ্ধতি, খুব একটা জটিল নয় এটা। আচ্ছা, এটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং ভ্রূণ হত্যায় ব্যবহার করা হয় একদম। তাহলে এখানে দেখো, এখানে বি আর ডি এই দুটো আমরা ম্যাচ করছি, কিন্তু এখানে বলছে কি কারণে পুরোপুরি এটা নিষিদ্ধ হওয়া উচিত। এখানে ডি এর কারণে এটা পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত, যে এটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং ভ্রূণ হত্যায় ব্যবহার করা হয়। তবে দেখো, একটা জিনিসের কারণে এটা নিষিদ্ধ হওয়া উচিত নয়, সেটা হচ্ছে কোনো ভ্রূণ ধরে নেওয়া হচ্ছে অস্বাভাবিক হচ্ছে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। মানে সেই ভ্রূণ থেকে যে সন্তান জন্ম নেবে তার মধ্যেও কি সে যখন বড় হবে বা হচ্ছে সে যখন ছোট থাকবে তার মধ্যে কি বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা বা হচ্ছে বিভিন্ন রোগের সিমটম থাকবে, যার ফলে গার্জিয়ান যারা থাকবে তাদের জন্য কি খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বা অনেক সময় এমন হয় যে ভ্রূণের ডিফিকাল্টি থাকার জন্য, এটা চেক না করার জন্য বা ভ্রূণকে ওরকম অবস্থায় রাখার জন্য মা যে তার কিন্তু অনেক সময় জীবননাশ হতে পারে। তো এইসব কারণে অনেক সময় এগুলোকে চেক করা হয়, তো সেই কারণে কিন্তু অ্যামনিওসেন্টেসিস দরকারি। বাট যদি এটা লিঙ্গ নির্ধারণ করার জন্য চেক করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের দেশের জন্য। তো সেই কারণে পুরোপুরি নিষিদ্ধ করা এটা উচিত নয়, বাট হচ্ছে এটা ব্যাড ইউজ হচ্ছে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসো আমাদের LGN20 হলো। LGN20টা কি বলছে? প্রজেস্টেরন সহযোগে একটি আইইউডি। সিইউ সহযোগে না, তাহলে সিইউ হলে এটা কপার টি হয়ে যেত, তো এটা সিইউ সহযোগে আইইউডি নয়। সিইউ এবং প্রজেস্টেরন সহযোগে একটি আইইউডি না, এটাও নয়, এটি সাধারণ আইইউডি। নো, এটা হচ্ছে আমাদের অপশন এ হবে, যে এটা প্রজেস্টেরন সহযোগে একটি আইইউডি, ঠিক আছে। নেক্সট চলে আসো, বলেছে একটি ডিএনএ তে 27% থায়ামিন আছে, ওই ডিএনএ তে কত শতাংশ গুয়ামিন থাকবে? আচ্ছা দেখো, এখানে থায়ামিন বলেছে মানে হচ্ছে টি এর কথা বলেছে। আমরা জানি টি আর হচ্ছে সি এই দুটোর পরিমাণ সমান থাকে, ঠিক আছে। টি আর সি এর পরিমাণ হচ্ছে সমান থাকে, তাই তো? নাকি না টি এর সাথে আমাদের না সরি, টি এর সাথে এর পরিমাণ সমান থাকে, মানে টি যতগুলো থাকবে এ ঠিক ততগুলো থাকবে। আর যেহেতু এখানে ডিএনএ বলে দিয়েছে তাহলে বুঝতে পারছো টি এর সাথে এ, তাহলে দেখো টি এর সাথে এ যতগুলো আছে এটা তো ঠিক আছে, কিন্তু তাহলে গুয়ানিন আর সাইটোসিন ওই দুটো সমান থাকবে। আমাদের চেয়েছে এখানে গুয়ানিন, তাহলে টি যতগুলো মানে 27% বলেছে, তার মানে বাকি যে 27% সেটা কি আছে? অ্যাডেনিন আছে। ওকে, তাহলে একটা ডিএনএ অ্যাডেনিন আর গুয়ানিন, তাহলে 27 54% হয়ে গেল, খেয়াল করবে। এবার দেখো বাকি আর কত পার্সেন্ট পড়ে আছে? অ্যাডেনিন গুয়ানিন 27 54% হয়ে গেল, ঠিক আছে, দুটো মিলিয়ে। তাহলে বাকি যদি আমরা খেয়াল করি, তাহলে মোস্টলি আমাদের পড়ে আছে এদিকে 54, মানে এদিকে হচ্ছে 8 পড়ে আছে, 60 46, তাই তো, সরি 48 পড়ে আছে। 48-এর হাফ যদি করা হয় তাহলে কত হবে? 48-এর হাফ করলে 24 হবে। আমাদের আছে এখানে কিছু 24, আই থিঙ্ক না, ও সরি এখানে ভুল হলো আমাদের, 27 54 হবে, তার মানে আমাদের 54 মানে এদিকে হয়ে যাচ্ছে 46। 46-এর অর্ধেক কত? কারণ 46% টোটাল কি আছে? গুয়ানিন আর সাইটোসিন, ঠিক আছে, গুয়ানিন আর সাইটোসিন টোটাল কত আছে? 46%, এইটা খেয়াল করতে হবে। এবার দেখো, যেহেতু আমাদের চেয়েছে কি শুধু গুয়ানিনের শতকরা, তাহলে 46%কে হাফ করলেই পেয়ে যাবো। তাহলে 46-এর হাফ কত? 23, তাহলে এক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অনেকেই কিন্তু এটা ভুল করে, যে এটা 27% আছে মানে কি 27 থেকে মাইনাস করলে কত হবে? 73%, সেটা হবে গুয়ানিন। কিন্তু না, এখানে আরো দুটো আমাদের নাইট্রোজেন বেস থাকে এদের সাথে, সেটাও খেয়াল রাখতে হবে, বোঝা গেল? এগুলো তোমরা খেয়াল রেখো। নেক্সট চলে আসে ই কলি। ব্যাকটেরিয়াতে ল্যাকোপেরন এর জিনগুলি সুইচ অন হয় যখন ল্যাকটোজ কি হয়? ওই মাধ্যমে বর্তমান থেকে এবং রিপ্রেসারের সাথে আবদ্ধ আছে। এখানে বর্তমান থেকে এটা হবে এবং এটাও হবে। আচ্ছা, দেখা যাক বাকিগুলো। মাধ্যমে বর্তমান না থাকে রিপ্রেসার অপারেটরের সাথে যুক্ত হয়, এটা হবে না। মাধ্যমে বর্তমান থাকে এবং আরএনএ পলিমারেজ অপারেটরের সাথে যুক্ত হয়, এটা হবে না। বর্তমান থাকে এবং আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হচ্ছে, এটা হবে না। এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, যে মাধ্যমে থাকে ল্যাকোপেরন এবং তার সাথে এটা রিপ্রেসারের সাথে আবদ্ধ হয়, ঠিক আছে, এবং তারপরে এখানে ল্যাকোপেরন তার সুইচ অন হয়। ওকে, তো ওকে না, চলো চলে যাই এবার আমরা নেক্সট কোয়েশ্চেন। 16 নম্বর কোয়েশ্চেন কি বলেছে এর মধ্যে কোনগুলি মৌমাছির লিঙ্গ নির্ধারণকে সূচিত করে? কি বলেছে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে সর্বদা স্ত্রী মৌমাছি তৈরি হয়। তো এখানে শুক্রাণু ডিম্বাণুর মিলনে মৌমাছি তৈরি, বাট নট অনলি সর্বদা স্ত্রী মৌমাছি, এখানে কিন্তু আমাদের কর্মী বা হচ্ছে শ্রমিকও তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবার ডিপেন্ড করে যে কে কি ধরনের খাদ্য খাচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই পড়েছি কম বেশি যে আমাদের রয়্যাল জেলি বা হচ্ছে তোমার মৌরুটি, এগুলো খাওয়ার উপরই কিন্তু স্ত্রী এবং শ্রমিক তৈরি হয়, তাই না? মৌরুটি যারা খায় তারা শ্রমিক হয়ে যায়, আর যারা রয়্যাল জেলি খায় তারা স্ত্রী হয়ে যায়। তারপরটা দেখো কি বলেছে, পুরুষ মৌমাছি সর্বদা স্ত্রী মৌমাছির অর্ধেক ক্রোমোজোম বহন করে, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে, কারণ মৌমাছিদের সমাজের ক্ষেত্রে পুরুষরা হ্যাপ্লয়েড হয় এবং কর্মী আর হচ্ছে তোমার স্ত্রীরা এরা ডিপ্লয়েড হয়। তারপরে দেখো বলেছে পুরুষ হ্যাপ্লয়েড হয় এবং 32 ক্রোমোজোম যুক্ত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা পরে বলছি এটার ব্যাপারে। সমস্ত শ্রমিক এবং পুরুষরা ডিপ্লয়েড মানে বুঝতে পারছো 2n এবং 16টি ক্রোমোজোম বহন করে, তো এটা হয় না, কারণ আমরা বলেছি যে পুরুষ আর হচ্ছে তোমার মানে পুরুষরাই একমাত্র এখানে হ্যাপ্লয়েড হয়, কিন্তু এখানে বলেই দিয়েছি ডিপ্লয়েড, তার মানে এটা হবে না, ঠিক আছে। তারপরে তো 16টা ক্রোমোজোম হচ্ছে পুরুষদের থাকে, বাট হচ্ছে শ্রমিকদের কি তার ডবল হয়ে যাবে 32। এখানে দেখো হচ্ছে পুরুষ হ্যাপ্লয়েড, আবার এখানে হ্যাপ্লয়েড বলেছে, তো হ্যাপ্লয়েড
মানে ঠিক আছে এটা হ্যাপ্লয়েড হবে, বাট বলেছে 32 ক্রোমোজোম, কিন্তু 32 না, 32টা থাকে আমাদের শ্রমিক বা স্ত্রী মৌমাছির ক্ষেত্রে, তো এক্ষেত্রে এটাও ভুল। তাহলে আমরা বলতে পারি অপশন 2 এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এক্ষেত্রে দেখো যেহেতু আমাদের অপশন 2 তো শুধু একসাথে নেই, 2 একমাত্র আমাদের ডি তে আছে আর হচ্ছে ডি বি এ তিনটে আছে, কিন্তু এখানে খেয়াল করো বাকি এখানে 3 4 দুটোই হচ্ছে ভুল, বাট এখানে আমরা বলতে পারি 1 নম্বরটা কিছুটা ঠিক এই কারণে, কারণ এখান থেকে কিন্তু আমাদের স্ত্রী মৌমাছি হয়, সর্বদা হয় এটা হচ্ছে বলা ভুল। যদি এখানে স্ত্রী মৌমাছি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন এটা সব থেকে বেশি ঠিক। ঠিক আছে, কারণ তোমাদের আমি বারবার বলেছি যে তোমাদের কোয়েশ্চেন কিন্তু এরকমই হবে যে একটা কোয়েশ্চেনের হচ্ছে অ্যান্সার দুটোই ঠিক, বাট কোনটা সব থেকে বেশি ঠিক, ঠিক আছে, সেইটা তোমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে একটি ডিএনএ খণ্ড যার ট্রান্সক্রিপশন হবে সেটি হলো 3 বলে এখানে বলেছে, ডিএনএ খণ্ড 3 থেকে 5 প্রাইম বলেছে, আর এটা দেখো 5 প্রাইম টু 3 প্রাইম বলেছে, তার মানে এটা একটা ডিএনএ খণ্ডক ছিল। এবার দেখো ট্রান্সক্রিপশন বলেছে মানে কি এখান থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ তৈরি হবে মানে এই যে ডিএনএ খণ্ডটা আছে সেটা কি মাঝখান থেকে দুটো ভাগ হয়ে যাবে, এই যে দুটো খণ্ড আছে যেগুলোর মাঝখানে এভাবে জোড়া আছে, তাই না, তোমরা আই থিঙ্ক হচ্ছে ছবিটা জানো যেরকম করে জুড়ে থাকে ডিএনএ খণ্ডগুলো। এবার মাঝখান থেকে দুটো খণ্ড হয়ে যাবে, এর একটা 3 প্রাইম 5 প্রাইম আর একটা 5 প্রাইম 3 প্রাইম। এবার আমাদের ট্রান্সক্রিপশন যেটা হয় তোমরা আই থিঙ্ক জানো যেটা 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হয়। তাহলে বলেছে এই ডিএনএ এর উপরে তন্ত্রীটি যেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, এই ডিএনএ থেকে সংশ্লিষ্ট এমআরএনএ এর সজ্জাবিন্যাস কেমন হবে? এমআরএনএ মিন্স হচ্ছে আরএনএ, মানেই তোমরা জানো যে এখানে এতে যে টি গুলো আছে এগুলো কিন্তু ওক্ষেত্রে সরি এখানে টি যেগুলো আছে ওখানে আরএনএ এর জন্য সেগুলো এ হয়ে যাবে, কিন্তু এখানে যে এ আছে আরএনএ এর জন্য সেটা টি না হয়ে সেগুলো ইউ হয়ে যাবে। তাহলে দেখা যাক এর 3 প্রাইমের সাথে আমরা এর হচ্ছে 5 প্রাইম ম্যাচ করব। ঠিক আছে, খেয়াল করো এর 3 প্রাইম আর এর 5 প্রাইম দেওয়া আছে প্রত্যেকটা। প্রথমে এর এ আছে, এর প্রথম অপশনে এ আছে, তাহলে এটা এর সাথে এ হবে না, এর সাথে এটাও হবে না, এর সাথে ইউ আছে, এটা হবে, এখানে জি আছে এটা হবে না, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি অপশন সি সঠিক। কারণ দেখো এর সাথে প্রথমে ইউ হবে, তারপরে টি আছে মানে থায়ামিন, থায়ামিনের সাথে হচ্ছে এখানে অ্যাডেনিন হবে। কারণ কি তোমরা আই থিঙ্ক জানো এটা যে আরএনএ এর মধ্যে কিন্তু থায়ামিন যে বেস সেটা তৈরি হয় না, এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাই যেখানে অ্যাডেনিনের সাথে হচ্ছে থায়ামিন থাকার কথা ডিএনএ এর জন্য সেখানে আরএনএ এর জন্য কিন্তু থায়ামিন না থেকে ইউরাসিল হবে। ঠিক আছে, যে কারণে দেখো এখানে একটাও তোমরা কিন্তু টি দেখতে পাচ্ছ না। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে এর মধ্যে কোনটি অভিযোজনগত বিকিরণের ফল? অভিযোজনগত বিকিরণ কি বলেছে দেখো, বলেছে বিভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি। আচ্ছা এটা হতে পারে প্রতিযোগিতা বৃদ্ধি। আচ্ছা বলেছে প্রজাতিকরণের হার হ্রাস পায়, এটা হয় না, প্রজাতির সংখ্যা হচ্ছে বৃদ্ধি পায় অভিযোজনগত বিকিরণের ফলে। প্রজাতিদের মধ্যে অঙ্গ সংস্কৃতিগত বৈচিত্র্য কমে আসে, না বৈচিত্র্য এখানে বাড়ে বা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন পপুলেশনের মধ্যে দ্রুত অপসারী বিচ্ছিন্নতা দেখা যায়। অপসারী মানে কি, তারা একই জায়গা থেকে উৎপত্তি, মানে উৎপত্তি একই বাট হচ্ছে গঠন আলাদা, তো এটা হচ্ছে দ্রুত দেখা যায়, তাদের মধ্যে একটা অপসারী বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর, যে এদের মধ্যে একটা অপসারী বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়, কারণ কি এরা একটা জায়গা থেকে কিন্তু সবাই ছড়িয়ে গেছে, কেউ জলে গেছে, কেউ স্থলে গেছে, কেউ আকাশে গেছে, সেই অনুযায়ী এদের মধ্যে অভিযোজন দেখা যায় এবং সেই অনুযায়ী কিন্তু এদের দেহের বিভিন্ন আলাদা আলাদা গঠন আমরা দেখতে পাই। ঠিক আছে, নাও নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে 19 নম্বরে ড্যাশ দিয়ে কোন ধরনের বন্ধনীর কথা বোঝানো হয়েছে? আচ্ছা খেয়াল করো এখানে বন্ধনী বলেছে, বন্ধনী বলতে এখানে আমাদের যদি খেয়াল করো এখানে পি আছে, এস আছে, বি আছে, এটা দেখে তোমরা কি বুঝবে? দেখো পি বলতে এখানে বুঝতে হবে ফসফরিক অ্যাসিড, এস বলতে সুগার এবং এখানে বি বলতে হচ্ছে বেস, মানে নাইট্রোজেন বেসের কথা বলা হচ্ছে। তাহলে একটা সুগারের সাথে এদিকে যে নাইট্রোজেন বেস আছে, নাইট্রোজেন বেস বেসিক্যালি সুগারের সাথে যেটা হচ্ছে যুক্ত হয় এটা গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা। তাহলে এখানে যে বন্ধনীটার কথা বলা হচ্ছে এই যে ড্যাশ দিয়ে, তাহলে সেটা কি হবে? গ্লাইকোসাইডিক বন্ধনী হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো আমাদের। বলেছে এর মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো পুল থেকে অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করে, অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করে এমআরএনএ এর কাছে নিয়ে যায়। তাহলে বেসিক্যালি এখানে দেখো তোমরা যদি মনে থাকে তোমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটি, তাহলে তোমরা জানো যে এমআরএনএ এর সাথে যে টিআরএনএ যুক্ত হয় সেই টিআরএনএ আলটিমেটলি কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সংকেত সেটা বহন করে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এবং যে কারণে মানে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়ে তবে কিন্তু প্রোটিন গঠন করে। তাহলে এক্ষেত্রে এই যে এমআরএনএ এর কাছে নিয়ে যায়, এটা কোন আরএনএ? সেটা হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, টিআরএনএ এখানে কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড যে পুল সেখান থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে সংকেত সেটা হচ্ছে মানে নিয়ে আসে। ঠিক আছে, নেক্সট চলে আসো, কোন দুটি বক্তব্য সঠিক চিহ্নিত করো? কোন দুটি বক্তব্য কি বলেছে দেখো, সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিব্যক্তির ফল। ঠিক আছে, বেশি পরিমাণে পেস্টিসাইড হার্বিসাইড ব্যবহার খুব কম, আচ্ছা এখানে খুব কম সময়ে হতো, খুব কম বা বেশি কিছু একটা দেওয়া উচিত, খুব সময়ে বলেছে, খুব সময়ে প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচনে সক্ষম, খুব কম সময়ে হচ্ছে। ঠিক আছে, যারা প্রতিরোধ করতে পারে সেগুলো হচ্ছে নির্বাচনে সক্ষম একদম। আচ্ছা বলেছে এখানে কি কোন দুটি বক্তব্য সঠিক? ঠিক আছে, আচ্ছা প্রথমটা কি বলেছে দেখো, প্রথমটা কি সঠিক আমরা একবারে দেখে নিই। সমবৃত্তীয় অঙ্গ অপসারী, তো সমবৃত্ত না সমস্ত তাদেরকে অপসারী বলা হয়। ঠিক আছে, এটা তার মানে ভুল।
তার মানে এটা হচ্ছে আমাদের ঠিক হতে পারে, তবে এখানে কম বেশি এটা লেখা উচিত ছিল, সেটা আমরা লাস্টে দেখে নিচ্ছি। ডারউইনের তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচন, এটাও ঠিক আমরা জানি। ডারউইনের মতে একটি বৃহৎ পপুলেশন এক ধাপে অভিব্যক্তিতে সক্ষম না, একদমই নয়, এটা হচ্ছে ধীরে ধীরে সক্ষম। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2, 3 এই দুটো হচ্ছে সঠিক, কারণ এখানে বলেই দিয়েছে দুটি বক্তব্য সঠিক। তাহলে এখানে কি হতো, খুব কম সময় হচ্ছে প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচন করতে পারে পেস্টিসাইড, হার্বিসাইড এগুলো, ঠিক আছে। যে কারণে জমিতে যদি পেস্টিসাইড বা হার্বিসাইড ব্যবহার করা হয়, এখানে কি হয়, শুধুমাত্র হার্ব যেগুলো মানে যেগুলো আগাছা সেগুলো মারা যায়, কিন্তু মেইন যে ফসলের যে উদ্ভিদটি সেটা কিন্তু মারা যায় না। এটা হচ্ছে হার্বিসাইডের কাজ, ঠিক আছে। তবে কি খুব দ্রুত এরা হচ্ছে যে উদ্ভিদ বা ভ্যারাইটি সেগুলো চিনে নিতে পারে, যে কারণে মেইন যে ফসল সেগুলো কিন্তু মারা যায় না। বোঝা গেল? নেক্সট চলে আসো, তাহলে এখানে আমাদের কোন অপশনটা হবে, 2 আর 3 আমরা সঠিক পাচ্ছি, তাই তো। তাহলে এক্ষেত্রে আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, বলেছে এর মধ্যে কোন ক্রসটি লিঙ্কেজের পরীক্ষার জন্য আদর্শ। কোন ক্রসটি লিঙ্কেজের জন্য আদর্শ? দেখো, লিঙ্কেজ মানেই হচ্ছে খেয়াল রাখতে হবে এখানে যে জেনারেশন তাদের মধ্যে আমাদের হেটেরোজাইগোট যে কন্ডিশন এটা থাকাটা মাস্ট, ঠিক আছে, তবেই আমরা লিঙ্কেজের জন্য সব থেকে আদর্শ মনে করব। তো এখানে দেখো সি এর যে অপশনটা দেখো প্রত্যেকটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন সি এটা সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে প্রোক্যারিওটিকদের জিন এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন মানে জিন যেটা প্রকাশ পাবে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কোন পর্যায়ে নিয়ন্ত্রিত হয়? কি বলেছে, জিন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর ট্রানজিশন। তো এখানে যদি খেয়াল করো, এখানে জিন এক্সপ্রেশন বলেছে আর প্রোক্যারিওটিক মানে হচ্ছে অনুন্নত উদ্ভিদ, ঠিক আছে, বা অনুন্নত হচ্ছে প্রাণী বা জীব। তো এক্ষেত্রে এটা কিন্তু হয় আমাদের ট্রান্সক্রিপশন পদ্ধতি, কারণ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে বেসিক্যালি এদের যে জিনের প্রকাশ সেটা হচ্ছে ঘটে। নেক্সট চলে আসে ওরা ক্রমানুযায়ী সাজাও। আচ্ছা, মানুষের হচ্ছে এই তোমার পরপর যে বংশানুক্রম আছে সেটা দিয়ে দিয়েছে, এটা আমাদের সঠিক কিনা সেটা পরপর নির্বাচন করে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন খুব আছে, তোমরা খেয়াল রাখবে, এই জায়গাটা ভালো করে পড়বে। মানুষদের যে হচ্ছে বিবর্তন ঘটেছে সেই বিবর্তনের প্রত্যেকটা নামকে ভালো করে দেখবে, কে কার আগে আছে কে কার পরে আছে এটা মনে রাখতে হবে। খেয়াল রাখতে হবে সব থেকে প্রথমে কিন্তু হোমো হ্যাবিলাস ছিল, তাহলে হোমো হ্যাবিলাস, তারপরে আসছে আমাদের হোমো ইরেক্টাস, তারপরে নিয়ান্ডারথ্যালিস, তারপরে হোমো স্যাপিয়েন্স। তাহলে 3, 1, 2, 4 কোথায় আছে দেখে নি, 3, 1, 2, 4 এটা আমাদের বিতে আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর 3, 1, তারপরে 2, তারপরে 4, ঠিক আছে। নেক্সট চলে আসো, ডিএনএ নির্ভরশীল আরএনএ পলিমারেজ। ডিএনএ তে, আচ্ছা, ডিএনএ যে তন্তুটি অনুঘটন ক্রিয়া সম্পন্ন করে ডিএনএ সেই তন্তুটিকে বলা হচ্ছে। ডিএনএ থেকে যেটা আরএনএ পলিমারেজ, ডিএনএ আচ্ছা, আরএনএ পলিমারেজ ডিএনএ যে তন্তুটি অনুঘটন ক্রিয়া সম্পন্ন করে ডিএনএ সেই তন্তুটিকে বলা হয়, যেটা দ্বারা হচ্ছে আরএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, ডিএনএ যে তন্তুটিকে অনুঘটন, বেশ, তার মানে ডিএনএ এর সাথে হচ্ছে যেটা থেকে আমাদের ডিএনএ উৎপাদন হয়, ঠিক আছে, যেখানে আমাদের ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়, তো সেখানে ওই তন্তুটিকে আমরা কি বলবো, কোডিং স্ট্র্যান্ড, আলফা স্ট্র্যান্ড, টেমপ্লেট নাকি অ্যান্টি স্ট্র্যান্ড। তো এক্ষেত্রে অপশন সি হবে, এটাকে আমাদের টেমপ্লেট স্ট্যান্ড হয়। টেমপ্লেট মিন্স হচ্ছে ছাঁচ, ঠিক আছে, তো এটা ছাঁচের মতো কাজ করে তাই এটাকে বলা হয় টেমপ্লেট স্ট্যান্ড, ঠিক আছে। ছাঁচ মানে বুঝতে পারছো, মাটির যে প্রতিমা যারা গড়ে তারা দেখবে কিছু মুখের ছাঁচ রাখে, দেবী, ঠিক আছে, মানে ঠাকুর মানে যারা হচ্ছে দেব দেবী তাদের মুখের ছাঁচ রাখে। তো ছাঁচ বলতে কি, ছাঁচ বলতে প্রতিকৃত বা হচ্ছে ওটার গঠনের একটা হচ্ছে জাস্ট মানে তোমার একটা বলতে পারো যে গঠন কি হবে তার একটা রেপ্লিকা। নেক্সট দেখো, বলেছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, যেটা আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে বলেছিলাম, এটা ইজ ইকুয়াল টু 1। এই যে সমীকরণটি এটা আমরা প্রত্যেকেই জানি হার্ডি উইনবার্গের একটা সমীকরণ। তো এই ক্ষেত্রে বলেছে কাজ করে না সমীকরণটি যদি পপুলেশনটিতে অনবরত মিউটেশন ঘটতে থাকে, দীর্ঘ সময় ধরে কোনো পরিযান ঘটে না, জীবগোষ্ঠীর প্রতিটি জীবের মধ্যে যথেচ্ছভাবে জনন ক্রিয়া ঘটে, আর অন্যান্য জীবগোষ্ঠী থেকে বহুকাল বিচ্ছিন্ন থাকে। তাহলে কোন ক্ষেত্রে এটা হচ্ছে বলেছে পপুলেশনটি মানে সমীকরণটি কাজ করবে না। তো এক্ষেত্রে অনবরত যদি মিউটেশন ঘটে তাহলে তবেই হচ্ছে এটা কাজ করবে, কারণ হার্ডি উইনবার্গের যে সূত্র এটা কিন্তু মিউটেশন, তারপরে আমাদের অভিব্যক্তি, অভিযোজন, প্রবাসন এইসব ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসা বলছে এর মধ্যে কোনটি একটি স্টপ বা সমাপ্তি সূচক কোডন। সমাপ্তি সূচক কোডন আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই, আচ্ছা এখানে 9 বলেছে, আচ্ছা খেয়াল করো এই জায়গাটাই মিস করো তোমরা, আমিও একটা মিস করে যাচ্ছিলাম, জাস্ট খেয়াল করো। তাহলে এখানে দেখো সমাপ্তি সূচক কোডন 9 বলেছে, তার মানে দেখো ইউএ একটি সমাপ্তি সূচক কোডন, ইউ এটা আমাদের জানা নেই, বাকিগুলো একবার চেক করে নেওয়া যাক। ইউএজি এবং ইউজিএ তিনটেই কিন্তু সমাপ্তি সূচক কোডন, কিন্তু অপশন বি আমাদের এখানে সমাপ্তি সূচক কোডন নয়, সেক্ষেত্রে অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট বলেছে দেখো একজন পুরুষের ক্রোমোজোমীয় অসঙ্গতি আছে, ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে। একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকার দরুন তার মধ্যে কিছু নারী সুলভ বৈশিষ্ট্য দেখা যায় এবং পুরুষটি বন্ধ হয় মানে সন্তান উৎপাদনে ব্যর্থ হয়। পুরুষটির ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা শনাক্ত করো, তাহলে পুরুষটির মধ্যে যে ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা দেখা যায় এটাকে কি বলা হয়? তো এই ধরনের অস্বাভাবিকতাকে আমরা বলি ক্লাইনফেল্টার সিনড্রোম, ঠিক আছে, বা ক্লাইনফেল্টার সিনড্রোম।
তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন 29 বলেছে নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ে সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ে সঠিক বক্তব্য যেটা সেটা চিহ্নিত করো। বলেছে যে জিনটি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচক তৈরি করে সেই জিনটি মিউটেশনের জন্য পিকেইউ হয়। আচ্ছা, যে জিনটি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচক তৈরি করে সেই জিনটি মিউটেশনের জন্য পিকেইউ হয়। আচ্ছা, এটা হচ্ছে ঠিক। মৌমাছিতে পুরুষ মাছি মিওসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি করে। আচ্ছা, মৌমাছিতে পুরুষ মৌমাছি মিওসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি করে না, মৌমাছিতে পুরুষ এটা হচ্ছে হবে না। আচ্ছা, সঠিক দুটি হচ্ছে এখানে আমাদের বেছে নিতে বলেছে। আচ্ছা, নেক্সট বলেছে বর্ণান্ধ একটি লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন অস্বাভাবিকতা। বর্ণান্ধ এটা হচ্ছে লিঙ্গ সংযোজিত, এটা ঠিক আছে, এবং প্রচ্ছন্ন এটা ঠিক আছে। বাকিটা দেখা যাক। হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয় যা একটি প্রকট রোগ। তো এটা প্রকট না, এটাও একটি প্রচ্ছন্ন রোগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো অপশন মানে এ মানে একের দাগেরটা এবং তার সাথে 3 এই দুটো ঠিক। তাহলে 1 আর 3 কত নম্বর আছে? সি। তাহলে এই ক্ষেত্রে অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসা বলেছে মেন্ডেলের সূত্রের কয়েকটি ব্যতিক্রমের নাম এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। তাহলে মেন্ডেলের সূত্রে কয়েকটি ব্যতিক্রমের নাম আর বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে কতগুলি সঠিক বর্ণিত আছে তা লেখো। তাহলে মেন্ডেলের সূত্রে কয়েকটি ব্যতিক্রমের নাম আর বৈশিষ্ট্য দেওয়া আছে। ওকে, প্রথমে চলে আসি আমরা নাম এবং ব্যতিক্রম নাম এবং বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখি কি কি দেওয়া আছে। রয়েছে অসম্পূর্ণ প্রকটতা, হেটেরোজাইগাস জীবে দুটি অ্যালিলি নিজেদের সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, একদম ঠিক এটা, এবং এটা কিন্তু মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, দেন কি বলেছে বহু জিন উত্তরাধিকার, এটাও মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। তো এখানে একাধিক জিন, বহু জিন উত্তরাধিকার বলেছে, মানে একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এটা ঠিক আছে। আচ্ছা, বলেছি কি আমাদের প্রত্যেকটা তো ব্যতিক্রম, কিন্তু এর মধ্যে কোনটা বা কতগুলি সঠিক সেটা দেখতে বলেছে, ঠিক আছে। তো আমাদের দুটো আপাতত সঠিক পেলাম। সি এরটা দেখা যাক। সহ প্রকটতা F2 সংকর জীব দুই জনিতার থেকে বৈশিষ্ট্যগতভাবে পৃথক হয় এবং উভয় বৈশিষ্ট্য বহন করে। সহ প্রকটতা F1 সংকর জীব, F1 যে সংকর জীব হয় সেটা দুই জনিত্রার মানে হচ্ছে জনিত্রী যে পেরেন্ট থাকে মাতা পিতা তাদের থেকে বৈশিষ্ট্যগতভাবে পৃথক এবং উভয় বৈশিষ্ট্য বহন করে। আচ্ছা, এটা হতে পারে। আচ্ছা, প্লিওট্রপি একটি জিন অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ওকে, তো এক্ষেত্রে দেখো আমাদের বলতে পারি এটা আমরা চারটেই ঠিক, কারণ এক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু ঠিক হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের বলেছে তোমার মেন্ডেলের যে সূত্র তার ব্যতিক্রম, একদম প্রত্যেকটাই ব্যতিক্রম। তাহলে সেক্ষেত্রে আমরা অপশন ডি চুজ করতে পারি যে এটা চারটি ঠিক। নেক্সট চলে আসো বলেছে যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটি পলিপেপটাইড গঠন শুরু হয় তা হলো, কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটি পলিপেপটাইড গঠন শুরু হয়। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে আমরা হচ্ছে একটা প্রাথমিক অ্যামাইনো অ্যাসিড দেখেছিলাম যেটা দিয়েই কিন্তু আলটিমেট যে প্রোটিনের যে গঠন সেটা শুরু হয়, এবং সেটাকে আমরা বলছিলাম মিথিওনিন, যেটাকে এফ মেট বা হচ্ছে এফ মিথিওনিন বলা হয়েছিল। তো এটা দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এ দেখো সঠিক উত্তর, কারণ অপশন এ তে আমাদের মিথিওনিন আছে। ওকে, নেক্সট চলে আসছে বলেছে অ্যাসারশন আর রিজনিং দিয়েছে এখানে। তাহলে প্রথম দেখো অ্যাসারশন যেটা সেটার সাথে রিজনিং যদি প্রপার হয় তাহলে আমরা অ্যান্সার করব, এবং নিচে চারটা অপশনও দেওয়া আছে। ফার্স্ট আমরা পড়ে দেখি কি বলেছে। হার্ডি-উইনবার্গ নীতি কয়েক প্রজন্ম ধরে পপুলেশন এবং প্রজাতির জিনগত ভারসাম্যের ব্যাখ্যা প্রদান করে, একদম যে কোনো পপুলেশনের যে জিনগত ব্যাখ্যা কেমন হতে পারে সেটা হার্ডি-উইনবার্গ নীতি দ্বারা আমরা জানতে পারি। এবার বলেছে দেখো হার্ডি-উইনবার্গ নীতি জেনেটিক ড্রিফট জিন প্রবাহের অনুপস্থিতিতে কার্যকরী, একদম। তো জেনেটিক ড্রিফট বা জিন প্রবাহ যদি হয়, এটা যদি অনুপস্থিত থাকে মানে এরকম যদি না হয়, অনুপস্থিত বলেছে মানে এই ঘটনাগুলো যদি হচ্ছে কোনো একটা পপুলেশনে না ঘটে তাহলেই এটা কার্যকরী। তাহলে এক্ষেত্রে কি দুটোই ঠিক, কারণ দেখো এটা বলেছে ব্যাখ্যা করা যায়, ঠিক আমরা এটা জানি যে হ্যাঁ হার্ডি-উইনবার্গের সূত্রের দ্বারা এটা ব্যাখ্যা করা যায়, কিন্তু কথা হচ্ছে যদি সেই পপুলেশনে জেনেটিক ড্রিফট বা জিন প্রবাহ হচ্ছে অনুপস্থিত থাকে তখনই এই নীতি যেটা সেটা কার্যকর হয়, ঠিক আছে। কিন্তু কারণ এটা কিন্তু দেখো আমরা বলতে পারছি যে এই কারণে হচ্ছে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ বলা যেতে পারে। ওকে, ঠিক আছে, চলো এটা আমরা বলতে পারি যে এটা সেক্ষেত্রে দুটোই ঠিক এবং প্রপার রিজন এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে সঠিক ব্যাখ্যা। তাহলে এক্ষেত্রে অপশন এ আমরা বেছে নেবো, কারণ অপশন এতেই সাধারণত থাকে। আমরা দেখে নিই একবার অপশনটা কি বলেছে। এতে বলেছে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, একদম। তাহলে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এ আর দুটোই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলে আসা বলেছে অ্যাসারশনে বলেছে ভারতের গর্ভনিরোধের সব থেকে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হলো আইইউডি, একদম, এবং যেখানে কপার টি দ্বারা হচ্ছে এটা করা হয়, ঠিক আছে। বলেছে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হয় ভেসেক্টমি। দেখো দুটোই ঠিক, বাট এটার সাথে এটার কোনো মিল নেই, কারণ এটা গর্ভ নিরোধ করার পদ্ধতি বলেছে, আর এটা হচ্ছে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ, মানে এদের যে হচ্ছে এপিডিডাইমিস থাকে সেটাকে কেটে দেওয়া হয়, বা আমাদের যে ভাস ডিফারেন্স থাকে সেটাকে কেটে হচ্ছে পৃথক করে দেওয়া হয়, যেটাকে ভেসেক্টমি বলা হয়। তো এক্ষেত্রে এটার সাথে এটার কোনো ম্যাচ নেই, বাট দুটোই কিন্তু সত্যি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অপশন এ দেখো বলেছি এ আর উভয় সত্য, কিন্তু আর এবং এর সঠিক ব্যাখ্যা, বাট এটা ব্যাখ্যা সঠিক নয়। তারপরে বলছে দেখো এ আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, একদম। এক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। নেক্সট চলে আসো 34, কি বলেছে দেখো। বলেছে আমাদের এখানে যে
ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর নমুনাতে ডিএনএ খণ্ডকের পরিমাণ থাকা প্রয়োজন। আচ্ছা একদম, কারণ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে গেলে তার মধ্যে ডিএনএ থাকতে হবে, তবেই আমরা তার ফিঙ্গারপ্রিন্টিং করতে পারবো, কারণ আলটিমেটলি এখানে কি হয়, পিসিআর পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, তাই না। নেক্সট চলে আসো, বলেছে পিসিআর পদ্ধতি দ্বারা কাঙ্ক্ষিত ডিএনএ অণুর অ্যাম্প্লিফিকেশন ঘটানো যায়। অ্যাম্প্লিফিকেশন মানে কি, মাল্টিপ্লিকেশন আমরা এর সাথে অ্যাম্প্লিফিকেশনের সাথে কানেক্ট করে মনে রাখতে পারি। অ্যাম্প্লিফিকেশন মিন্স হচ্ছে যে ডিএনএ খণ্ডকটা তোমাকে দেওয়া হলো, তুমি সেটাকে মাল্টিপ্লাই করে অনেকগুলো বাড়ালে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। তো এখানে আমরা বলতে পারি তাহলে এটার সাথে এটা কি পুরোপুরি হচ্ছে প্রপারলি হচ্ছে ম্যাচ করছে। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য ডিএনএ খণ্ডকের প্রয়োজন, এবং কেন প্রয়োজন, কারণ পিসিআর পদ্ধতিতে যে কাঙ্ক্ষিত ডিএনএ তার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করা সম্ভব, কারণ এই নমুনা থাকলে তবেই তো করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এখানে কি দেওয়া হচ্ছে, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এখানে হচ্ছে এ ও আর মিথ্যা আর এ ও আর সত্য। তাহলে আলটিমেটলি দেখো এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা এর সঠিক ব্যাখ্যা। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন 35 নম্বর আছে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, অ্যাসারশনে ল্যাক ওপেরনে ল্যাকটোজ হলো ইনডিউসার, তো এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ইনডিউসারের কাজ করে। দেন বলেছে দেখো ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক ওপেরন সুইচ অন দশা, আচ্ছা সুইচ ওয়ান দশায় থাকে না, ল্যাকটোজ অনুপস্থিত থাকলে সুইচ কিন্তু অফ হয়ে যায়, অন হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে প্রথমটা তো ঠিক কিন্তু দ্বিতীয়টা হচ্ছে ভুল, ঠিক আছে। তাহলে হচ্ছে অপশন এ সত্য কিন্তু অপশন মানে আর যেটা রিজনিং সেটা হচ্ছে মিথ্যা। সেক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর, যেটা এটা সত্য কিন্তু এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল? তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অ্যান্সার, কোনো রকম ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করছো যে কোনো হচ্ছে নিয়ে, এবং যদি আজকে ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের ব্যাচমেটদের সাথেও শেয়ার করতে পারো যে এই ক্লাসগুলোর ব্যাপারে, এবং তার সাথে সাথে তোমাদের ক্লাসের বা আজকের ক্লাস যা হলো তার বাইরেও কোনো ডাউট থাকলে সেগুলোর ব্যাপারে তোমরা আমাদের চাইলে জানাতে পারো কমেন্ট করে। এছাড়া চাইলে আমাদের সাথে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো, করে সেখানেও কিন্তু তোমরা তোমাদের ডাউটগুলোকে জানাতে পারো, ঠিক আছে। তো নমস্কার, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে জানাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস।